আজ থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে সাংবাদিক প্রবেশ, অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে গঠিত কমিটি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই বললেন প্রেস সচিব। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, দাবি সমন্বয়কদের। জুলাই অভ্যুত্থানের 4 মাসেও লক্ষ্য অর্জনে পিছিয়ে রাষ্ট্র, সেমিনারে বক্তারা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ 10 দফা দাবি। এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে নির্মাণ কাজ শেষ না করে লাপাত্তা ঠিকাদার, চরম দুর্ভোগে রোগীরা, ব্যাহত স্বাস্থ্যসেবা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রেখা হক। এবার বিস্তারিত। আজ থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। রোববার সাংবাদিক প্রবেশ ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবালয় সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বৈঠক শেষে কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে আজ সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন জমা দেবে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিই। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় মিলিতভাবে আমরা একটা ব্যবস্থা করি। একটা সীমিত সংখ্যা, হয়তো আগের মতো এত হবে না, প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে এটা আমরা অস্থায়ী করে দেব। কুমিল্লার চান্দিনার মাধাইরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় শতাধিক ছোট বড় দোকান পুড়ে ছাই হয়ে যায়। রাত 12টার দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় 4 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, প্রকৃত সাংবাদিক ছাড়া কেউ যেন অ্যাক্রিডিটেশন সুবিধা না পায় তা নিশ্চিত করবে সরকার। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। 31 ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের মাধ্যমে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, এই ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে, যা সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে। এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। বৈঠকের সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘণ্টা খানেকের মধ্যে ফের তা প্রত্যাখ্যান করলেন আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। জানুয়ারি থেকে 35,000 টাকা ঘোষণার প্রজ্ঞাপন চেয়ে রোববার সন্ধ্যায় আবারও শাহবাগ অবরোধ করেন তারা। এ সময় তারা বলেন, বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সবার সিদ্ধান্ত অনুযায়ী ফের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের 4 মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে রাষ্ট্র পিছিয়ে রয়েছে বলে মনে করেন ছাত্র জনতা ও আন্দোলনের শহীদদের স্বজনরা। রোববার রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ভাবনা, সার্বভৌমত্ব ও গণমানুষের রাজনীতি শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন বক্তারা। এ সময় সংগঠনটির পক্ষ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ 10 দফা দাবি পেশ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় 10 কোটি টাকা ব্যয় 31 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের বহুতল ভবন নির্মাণে 25 ভাগ কাজ করেই পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নতুন ভবন নির্মাণের আশায় ভাঙা হয়েছে পুরনো ভবন। ফলে গর্ভবতী মহিলাদের কক্ষে ফ্লোরে ও কাঠের তৈরি বেঞ্চেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। জেলা সিভিল সার্জনও বললেন, চরম দুর্ভোগ আর কষ্টে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। মোহাম্মদ শফিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান অঙ্কুর ট্রেডার্স। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় পার হলেও মাত্র 25 ভাগ কাজ করে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তাতে প্রশাসনিক ভবনেই চলছে চিকিৎসা সহ সব ধরনের কাজ। বর্তমানে গর্ভবতী মহিলাদের কক্ষে ফ্লোরে ও কাঠের তৈরি বেঞ্চই দিনরাত পার করছেন ভর্তি হওয়া রোগীরা। এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালে রোগীদের ভবন না থাকায় চিকিৎসা সেবা ঠিকভাবে পাচ্ছেন না তারা। 2টা ভবনের কাজ একটা ভবনে চলতেছে চিকিৎসা, রোগীদের খুব গ্যাঞ্জাম হচ্ছে। কন্ট্রাক্টর বাইরে গেছে গা, তারপরে এখন হসপিটালটার কাজ আরম্ভ হইতেছে না। হসপিটালের দ্রুত কাজ করার জন্য আমরা সরকার কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। আশেপাশে পথে ঘাটে সব জায়গায় আমরা ডায়রিয়া রোগী দেই, ওই হাসপাতালে না হওয়ার কারণেই আমাদের এই দুর্গতি। প্রশাসনিক ভবনে সাময়িক সময়ের জন্য সব শাখা স্থানান্তরিত করায় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এই নতুন ভবনের কাজ যদি শেষ হয় এবং আমরা যদি নতুন ভবনে আমাদের কিছু সরঞ্জাম এবং সেবা সরিয়ে নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য, রোগী আরো ভালো সেবা পাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চরম দুর্ভোগ আর কষ্টে ব্যাহত হচ্ছে স্বাভাবিক স্বাস্থ্যসেবা জানিয়ে সিভিল সার্জন বললেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা বহির্বিভাগে উপরের বারান্দা, পোস্ট অপারেটর, প্রি অপারেটর এই রুমগুলিতে অনেকটা কষ্টের মাধ্যমে আমরা পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ডের চিকিৎসাটা চলমান রেখেছি। চিকিৎসা সেবা স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সংযোগ সড়ক না করে পিরোজপুরের নাজিরপুরে তালতলা শাখা নদীর উপর সেতু নির্মাণ করায় দুর্ভোগে স্থানীয়রা। হাটবাজার, অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সেতুর দুপাশে থাকা কাঠের সিঁড়ি বেয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় এলজিইডি। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পিরোজপুরের নাজিরপুরে তালতলা শাখা নদীর উপর নাওটানা পাকুড়িয়া সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজেই আসছে না। সংযোগ ছাড়া সেতুটি যেন এখন গলার কাটা। নদীর দুপ্রান্তে রয়েছে স্কুল, কলেজ, হাটবাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে সেতুর দুপাশে কাঠের সিঁড়ি বানিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন নদীর দুপাশের 13 গ্রামের প্রায় 30,000 মানুষ। আমার বাজারে যাওয়া লাগে, বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া লাগে, উঠতে নামতে অনেক কষ্ট হয়। প্রাইভেটের জন্য ডেইলি 2-3 বার পার হইতে হয়, খুবই কষ্ট হয়। বাচ্চারা তো বিশেষ করে, ওরা ছোট, ওরা বুঝে না। এই ব্রিজ থেকে ওঠানামা করতে খুবই তাদের দুর্ভোগ হতে হয়। 2020 সালের 23 মার্চ তালতলা শাখা নদীর উপর নাওটানা পাকুড়িয়া সেতুর নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সিমরান বায়ান ট্রেড ইন্টারন্যাশনাল। মূল সেতুর কাজ শেষ করলেও সংযোগ সড়ক নির্মাণ না করেই তুলে নেয় সব টাকা। ঠিকাদারের কোনো সমস্যা থাকতে পারে, এর জন্য বন্ধ থাকতে পারে। এই বৃষ্টি আনকমপ্লিট থাকাতে এই গ্রামের মানুষগুলি অসহায় দুর্বিষহ জীবনযাপন করছে। যাতায়াতে প্রায় মানুষ পার হাঁটুতে ভর দিয়ে উঠতে নামতে হয়, ভ্যান গাড়ি চলতে পারে না। এই একটা ব্যান চালাই, ওপারে থাকি, ব্যান রাখতে হয়, তবে ওপারে যাতায়াতে খুব কষ্ট হয়। আমার ব্যানের চার্জও খুব কষ্ট করে দিতে হয়। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় প্রকৌশল বিভাগ। এই ব্রিজটা বিষয়ে আমি খোঁজ নিয়েছি এবং ব্রিজটা আমাদের মূল স্ট্রাকচারের কাজ শেষ হয়ে গেছে এবং এই ব্রিজের অ্যাপ্রোচের কাজ এখন আমাদের বাকি। তো আমরা খুব দ্রুত সম্ভব এই অ্যাপ্রোচের কাজ সমাপ্ত করার ব্যবস্থা নিব। 5 কোটি 88 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা সেতুটি এখন স্থানীয়দের ভোগান্তির কারণ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। 100 বছর বয়সে মৃত্যু হয়েছে 39তম এই মার্কিন প্রেসিডেন্টের। স্থানীয় সময় রোববার জিমি কার্টারের কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেছে। জিমি কার্টার 2023 সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে হসপিস কেয়ারে ছিলেন। ওয়াটারগেট কেলেঙ্কারির পর ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে 1976 সালে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বিশ্বজুড়ে মানবাধিকার বিষয়ক কাজের জন্য 2002 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন জিমি কার্টার।
খেলার খবর ক্রিকেট। আজ পর্দা উঠছে বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে দুপুর 1:30টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। তবে একদিন আগেও দু একটি দল ছাড়া কেউই অধিনায়কের নাম ঘোষণা করেনি। বিস্তারিত কাজী পাপু রিপোর্টে। দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএল-এর এবারের আসরে নতুন মালিকানার দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে আছে বাড়তি কৌতূহল। দলটির মাঠের বাইরের কার্যক্রম চলছে জোরে সোরেই। লিটন দাসের পরিবর্তে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লঙ্কান থিসারা পেরেরা। Honor to represent as a captain, especially in this kind of franchise. So I think we all well prepared because we had a nice practice session last few days. বিপিএল-এ আরেক নবাগত দল দুর্বার রাজশাহী। অনেকটা তারুণ্য নির্ভর দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের প্রথম ম্যাচ বরিশালের মতো তারকা ঠাসা দলের বিপক্ষে। তারপরও ভালো খেলার প্রত্যয় কোচ ইজাজ আহমেদের। 2020 game, is one or two players play a good inning, ball well. So you win the game, it's a good combination of young players and experienced cricketer as well. কাগজে কলমে এবারে আসরে বিগ বাজেটের দল ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, রিয়াদ, রিশাদদের নিয়ে গড়া দলটিকে মিনি জাতীয় দল বলাই যেতে পারে। বিদেশি কোটায় আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী ও কায়েল মায়ার্সের মতো তারকারা। কথায় আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। বরিশালের ক্ষেত্রে এমনটা হবে কিনা জানতে চাওয়া হয় অধিনায়ক তামিমের কাছে। আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইল ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল। টুর্নামেন্টে আপনার মতো নাও যেতে পারে, সামটাইমস টুর্নামেন্টে আপনি যা চিন্তা করছেন তার চেয়েও ভালো হতে পারে। সো ইটস আ লং টুর্নামেন্ট, উইল সি টুমরো। আই হোপ টু স্টার্ট ওয়েল। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, we need to invest on cricket. That is the most important thing. এদিকে কয়েকজন ক্রিকেটারের আপত্তির কারণে খেলোয়াড়দের অনুশীলনের ছবি ধারণ করতে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে বোর্ড খোলাসা না করলেও এমন সিদ্ধান্তে দারুণ খুশি তামিম ইকবাল। যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুভ সকাল। আপনার সাথে আমরা আলোচনা করব, বাট তার আগে আমরা পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো একটু পড়ে নিচ্ছি। প্রথম আলো শিরোনাম করেছে ছাত্র শিক্ষক ও প্রকৌশলী সহ 14 জন নিহত। ক্যাম্পাসের বাইরে থাকেন 57% ছাত্রী, 54% ছাত্র। সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা নিয়ে আলোচনা। এরপর আমরা দেখব দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে 72-এর সংবিধান কবরস্থ ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা আসছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, প্রেস সচিব। এরপর দেখব সমকাল শিরোনাম করেছে রাতের ভোটের কারিগররা অধরা, আমলারাও আরামে। সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে। তারপর দেখব বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ব্যাংক খাতে ব্যর্থতার দায় কম বেশি সবার, আলোচনায় ঘোষণাপত্র। পুড়েছে 1000 কোটি টাকা লুটপাটের তদন্ত রিপোর্ট। তারপর যুগান্তর লিখেছে কবরস্থ হচ্ছে 72-এর সংবিধান, 35,000 টাকার প্রস্তাব প্রত্যাখ্যান আন্দোলনকারীদের, প্রশাসনের 3 স্তরে শিগগিরই পদোন্নতি। বণিক বার্তা শিরোনাম করেছে IMF-এর দর্শনে চলছে দেশের অর্থনীতি, রাখাইনে বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও প্রকল্পের সুরক্ষার ঘোষণা আরাকান আর্মির। সর্বশেষ দেখব দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে পুলিশ স্ট্রাগলিং টু গেট ব্যাক অন দেয়ার ফিট, স্টুডেন্টস প্রোক্লেমেশন মুভ বিএনপি, আদার্স রেজ কোয়েশ্চনস, জামাত ওয়েলকামস ইট। জনাব সুমন, আমরা পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখলাম। তো পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখে যেটা আমি আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে আগামীকাল 31শে ডিসেম্বর সেখানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা বলছে যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে। তো কি হতে যাচ্ছে 31 ডিসেম্বরের আর হচ্ছে এদিকে সরকার বলছে যে এখানে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তো বলতে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। বিষয়টা এর আগেই ঘোষণা ছিল, পুরনো ঘোষণা বলা যায় এটা। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্টের
প্রেক্ষাপটের পর পটভূমি পরিবর্তনের পর 5 অগস্ট কেন্দ্রিক তারা ঘোষণাপত্র তৈরি করেছে। সেই ঘোষণাপত্রটা প্রকাশ হবে, উপস্থাপিত হবে বেলা 3টায়, আগামীকাল বেলা 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। হ্যাঁ, তো এইখানে যে বিষয়গুলো, কিছু বিষয় আসছে যে বিষয়গুলো নিয়ে আমি যদি বলি ব্যক্তিগতভাবে আমি নিজেও একমত পোষণ করছি না, যে বিষয়গুলো উঠে আসছে ঘোষণাপত্রে, এর মধ্যে মানে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে যে 72-এর সংবিধান বাতিল এবং আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা। তো এই দুইটা প্রশ্নে আমার বিশেষ করে 72-এর সংবিধান নিয়ে একটি বিষয়, গতকাল একটা অনুষ্ঠানে আপনার বিএনপি নেতা মির্জা আব্বাসও একটা রিয়াকশন দিয়েছেন। উনি বলেছেন যে এটি শুনলে কষ্ট হয়। 72-এর সংবিধান মানে হচ্ছে আপনার 30 লাখ শহীদ, 3 লাখ মা বোনের ইজ্জত এর বিনিময়ে অর্জিত সেই সংবিধান। 72-এ সংবিধানকে অনেক কাটছাট করা হয়েছে, এটা আসলে কষ্টদায়ক। তৎকালীন সরকারের অনুকূলে নেওয়া হয়েছে, যেটাকে তারা মুজিববাদী বা নানা অভিধায় ভূষিত করছে। তো আমার বক্তব্য হচ্ছে যে সেই জায়গাগুলো আপনি আমাদের এটাও একটু ক্লিয়ার করবেন যে 72 সংবিধানের মুজিববাদীদের কবর দেওয়া হবে, এটাই আপনি ক্লিয়ার করছেন। আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি, কবরস্থ বলতে কি বোঝাচ্ছে, কি হতে পারে? তার মানে সংবিধানটাকে বাতিল, 72-এর সংবিধান বাতিল চাওয়া হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, তো এখানে বক্তব্যটা হচ্ছে যে যেটা মানে একেবারে মূল 72-এর সংবিধান মানে আমাদের সংবিধানের গোড়া, এর মধ্যে পঞ্চম সংশোধনী পর্যন্ত এটার সংশোধন হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে 72-এর সংবিধানে যদি দলীয়ভাবে আওয়ামী লীগের অনুকূলে কোনো কিছু সংযোজিত হয়ে থাকে, কোনো কিছু বিয়োজিত হয়ে থাকে, সেটা সংস্কার হবে। আর সংবিধান সংস্কারে তো কমিটি গঠন করা হয়েছে। তারপরে 72-এর সংবিধান বাতিলের যৌক্তিকতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং এইটা মানুষের সেন্টিমেন্টকে টাচ করবে, মুক্তিযোদ্ধাদের সেন্টিমেন্ট এবং আপামর জনতার সেন্টিমেন্টকে টাচ করবে। এটি বাতিল করার বিষয় না, এটি সংস্কার সংশোধন অবশ্যই করা যেতে পারে এবং করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এটি একটি পয়েন্ট। আর একটি হচ্ছে যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে। অ্যান্ড এই প্রশ্নে আমার বক্তব্য হচ্ছে যে এই সিদ্ধান্তটা জনগণ নেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সিদ্ধান্ত নিতে পারে না। তারা তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে, তাদের দাবি জানাতে পারে। হ্যাঁ, মানে প্রসঙ্গ অপ্রসঙ্গ অনুষঙ্গ এই সিদ্ধান্তগুলো তারা যে 5 আগস্টের যে সাফল্য দেখিয়েছে সেখানেও জনগণ ছিল, ছাত্র জনতার অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, তারা জনগণকে সংগঠিত করেছে। সাধুবাদ জানাই তাদের এই উদ্যোগকে, বাট সেখানে জনগণকে লাগবে। তো এই বিষয়েও সিদ্ধান্ত, হ্যাঁ, বিভিন্ন সময় দাবি উঠছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক। আমার বক্তব্য পরিষ্কার, একটি দলের রাজনীতি নিষিদ্ধ করার এখতিয়ার আমার আপনার নাই, সেটা অটোমেটিক নিষিদ্ধ হয়ে যায়। জনগণ যেমন একবার নিষিদ্ধ হয়ে গেছে, 5 আগস্ট প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এক্স্যাক্টলি। তো সেই হিসাবে আমি দাবি করব, আপনি দাবি করবেন, বা আমি চাইবো, আমার ক্ষমতা আছে, আমি আইন করে নিষিদ্ধ করলাম। একটি দলকে নিষিদ্ধ করার কোনো যুক্তি নাই। আওয়ামী লীগের যারা অপকর্মে জড়িত, যারা বিদেশে টাকা পাচারে জড়িত, যারা দুর্নীতিতে জড়িত, তাদেরকে বহিষ্কার করা হোক, তাদের ব্যবস্থা করা হোক, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই টাকাটা ফিরিয়ে নিয়ে আসেন। উদ্যোগটা এইখানে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কিছু না, নিষিদ্ধ জনগণ করবে যদি জনগণ চায়। জনগণ আওয়ামী লীগকে যদি প্রয়োজন মনে না করে, জনগণ নিষিদ্ধ করবে। আমার আপনার এখানে কিছুই করার নাই। তাহলে আমরা অপেক্ষা করি, দেখি আগামীকাল কি ঘোষণাপত্র ঘোষণা করা হয়। আমি সমকালে আরেকটা শিরোনাম দেখলাম, সেটা হচ্ছে রাতের ভোটের কারিগররা অধরা, আমলারাও আরামে। কি বলবেন এই প্রসঙ্গে? এটা তো সবখানেই রয়ে গেছে। পতিত সরকারের মানে বিস্তৃত জাল প্রশাসনের, সবখানে প্রশাসন, কমিশন, যেখানে বলেন সবখানেই তো রয়ে গেছে। তো যে ভোট নিয়ে এতদিন, যেটা রাতের ভোট, আগাম ভোট, বা ভোটারবিহীন ভোট, ডামি ভোট, যত বিশেষণ দেই, এই কারিগর যারা, এখানে নির্বাচন কমিশন এককভাবে ছিল না, এখানে স্থানীয় প্রশাসন যুক্ত ছিল। ডিসির নির্দেশ চলে গেছে ইয়ার কাছে, আপনার নির্বাহী কর্মকর্তার কাছে। নির্বাহী কর্মকর্তা সেইটাকে এক্সিকিউট করেছেন তার মতো করে। তো তারা তো সবখানেই রয়ে গেছে। তো এই অধরা আর অছোয়া এটা তো আছেই। এটা রাতারাতি এইটাকে বদলানোর কোনো সুযোগ নাই। তবে যেটা বিষয় যে সরকার
অন্তর্বর্তী সরকার সংস্কার করে যেসব কথা বলছেন, এই সংস্কারে এই জায়গাটায় এখনও সম্ভবত ওইভাবে হাত দেয়া হয় নাই। এর সাথে আমি যদি একটু যুক্ত করি প্রসঙ্গক্রমে, মানে জনশ্রুতি আসছে এইরকম যে আপনার সচিবালয়ের যে আগুন, সচিবালয়ের মতো সবচেয়ে সেনসিটিভ একটা জায়গা, সেইখানে আগুন, মাঝরাতে আগুন প্রশ্নের জন্ম দিয়েছে, হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে যে আগুনটা লাগেনি, লাগানো হয়েছে পরিষ্কার। তো এই জায়গাটায় তো মানে মানুষ বলছেন যে এখানেও সেই পতিতের ছায়া আছে, পতিতের অপকর্ম, কোনো দুর্নীতির ফাইল ধামাচাপা আড়াল করা, এসব এর পেছনের উদ্দেশ্য। যদিও সেটা তদন্তাধীন আছে, আজকে এর প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা আছে, তো হয়তো তদন্তে বেরিয়ে আসবে অনেক কিছু। বাট জনশ্রুতি যেটা এরই মধ্যে চলে এসছে যে এই ঘটনাটি ঘটানো হয়েছে, ঘটেনি। তো এইখানেও তো রয়ে গেছে সেই পতিত সরকার না থাকলেও তার হ্যাঁ সেই রাতের ভোটের দোসররা আর দুর্নীতির দোসররা সবাই সবখানে আছে। আমি মনে করি এই জায়গায় দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। সংস্কার তো চলছে বিভিন্ন ক্ষেত্রে, এই জায়গার সংস্কারটাও জরুরি। এবং আমলাদের একটা অংশ আন্দোলনেও নেমে গেছেন রীতিমতো, শিক্ষার্থীদের মতো করে মাঠে নেমে গেছেন তারা। এটি হতে দেওয়া যায় না একটি অগ্রগামী রাষ্ট্রের জন্য। এবং এই মুহূর্তে রাষ্ট্র যে অবস্থায় আছে, এই অবস্থায় এটি মানানসই নয়, তাহলে সংস্কারে ব্যাঘাত ঘটবে অবশ্যই। তো আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, মানে জানার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন ওরা শিরোনাম করেছে ট্রেনি চিকিৎসকরা যে আন্দোলন করছে, তো এই আন্দোলনটা কি যৌক্তিক, কি মনে করেন? ওইটাও সেই আপনার এই যেটা বললাম যে অ্যাডমিন ক্যাডারের যে আন্দোলন, তারই সঙ্গে ওনারা যেটা বলছেন, আমি মনে করি যে সরকার গতকাল একটা বৈঠক করেছেন তারা আন্দোলনকারীদের সঙ্গে, সরকারের প্রতিনিধি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান ছিলেন সেখানে। তাদের দাবি হচ্ছে আপনার তাদের যে ভাতা, মাসিক ভাতা দেওয়া হয়, সেই ভাতাটা এখন সম্ভবত 30,000 টাকা আছে, এটা 30 থেকে 35,000 টাকা, এবং সেটা সরকারের তরফ থেকে বলা হয়েছে, রাজি হয়েছে সরকার, এবং বলা হয়েছে যে এটা আগামী জুলাই থেকে দেয়া হবে। তারা সেটা মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করে চলে গেলেন। 1 ঘন্টা পরে আবার এসে তারা শাহবাগ ঘেরাও করলেন। মানে শাহবাগটা এমন একটি চৌরাস্তা এবং রাজধানীর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই জায়গাটা ব্লক করা মানে সারা রাজধানীবাসীকে দুর্ভোগে ফেলা। এটাই তারা বেছে নেন সবসময়। শাহবাগে আবার আসলেন, তাদের দাবি যে তারা বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন, তারা এটা মানছেন না, আবারও আন্দোলন। তো এটা মানে মোয়ামুড়ির মতো বানানো হয়েছে আন্দোলনটাকে। আমি মনে করি এখানে সরকারের কঠোর অবস্থান নেওয়া দরকার। 35,000 টাকার জায়গায় 35,000 টাকা সম্মানী, সেটাও সরকার মেনে নিয়েছে। 6 মাস সময় চাওয়া হয়েছে যে জানুয়ারি থেকে নয়, জুলাই থেকে দেয়া হবে। তাদের দাবি যে জানুয়ারি থেকেই দিতে হবে। এবং তাদের একটা বিষয় পরিষ্কার করি যে তাদেরকে যে ভাতাটা দেয়া হয়, সেই ভাতাটা কিন্তু আপনার পাবলিক সার্ভিস কমিশন থেকে নিয়োগ পেয়ে বিসিএস হেলথের লোকজনও এসে ওই পরিমাণ ভাতা শুরুর দিকে মনে হয় পায় না, বা ওই বরাবর বেতন পায়। তো তাহলে অঙ্কটাও তো ছোট নয়। তারা 6 মাস ধৈর্য ধরতে পারছেন না, রাস্তা ব্লক করে, চিকিৎসা বন্ধ রেখে রাস্তা ব্লক করে তারা আন্দোলন করছেন মানুষকে জিম্মি করে। চিন্তা করছে না যে দেশে ট্রাফিক জ্যাম হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে, এটা তাদের ভাবা উচিত। সমস্যা হচ্ছে, চিকিৎসায় ব্যাঘাত ঘটছে। তো আমি মনে করি যে এই জায়গাটায় তাদের আন্তরিকতা বা একটু সহনশীল হওয়া দরকার। সরকারের সঙ্গে তারা রাজপথ ছেড়ে আলোচনার টেবিলে বসলে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। তাদের এই সমস্যাও সমাধান করা যায় নিশ্চয়ই। ওকে সুমন, আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয় জানার ছিল আমার, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন ওরা আরেকটি হেডলাইন করেছে, ব্যাংক খাত ব্যর্থতার দায় কম বেশি সবার। এই বিষয়ে যদি আপনি আমাদের। হ্যাঁ, এটা তো কম বেশি সবার বলতে গ্রাহকের নয়, আমাদের নয়, আমজনতার নয়, ব্যাংক মালিক আর সরকার। এটা সম্ভবত বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথাটা বলছেন, হ্যাঁ, গতকাল একটা ইয়েতে। এখন বিষয়টা হচ্ছে যে সরকারের দায় আসে যদি, তাহলে তো সেই পতিত সরকারের প্রসঙ্গই চলে আসে। সরকার তো একজনকে একটা করে ব্যাংক দিয়েছে লুটপাট করার জন্য। একটা ব্যাংক থেকে আমরা জানি যে একটা ব্যাংক থেকে একটা ব্যবসায়ী গ্রুপ, হ্যাঁ, আপনার একটা ব্যাংক থেকে 95,000 কোটি টাকা সরিয়ে নিয়ে পাচার করেছে। এসালম গ্রুপ, ইসলামী ব্যাংক, দেশের মানে AAA রেটিংয়ের ব্যাংক ছিল পরপর 3 না 4 বছর, আমার যতদূর মনে পড়ে, ইসলামী ব্যাংক। হ্যাঁ, সেই ব্যাংকটাকেই মানে দেশের শীর্ষ ব্যাংকটাকেই
পছন্দ হলো তাদের, আর সরকারও তাদেরকে দিয়ে দিল। হ্যাঁ, সেই ব্যাংকটাকে একরকম মানে অচল অবস্থা তৈরি করে ব্যাংকের সবগুলো টাকা পাচার করছে। তো এই দায় জনগণের নয়, বাট ভোগান্তি হচ্ছে জনগণের। হ্যাঁ হ্যাঁ, মানুষের টাকাই তো, এই যে লুটপাটটা হয়েছে সেটাও মানুষের টাকাই হয়েছে। হ্যাঁ, এই তো এক একটা ব্যাংকের মালিকানা দেওয়া হয়েছে এক একজনকে, ব্যাংকের টাকাগুলো লুটপাট করার জন্য, বিদেশে পাচার করার জন্য। এটা সেই অতীত সরকারের ধারাবাহিকতা, অপকর্মের ধারাবাহিকতার অংশ। হ্যাঁ, সেই হিসেবে সরকারের আসে, এবং এখন আমি যেটা মনে করি যে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, এবং ভবিষ্যতের জন্য এই বিষয়টা, এই উদাহরণ হিসেবে এইটাকে নিয়ে ব্যাংক অনুমোদনের ক্ষেত্রে, ব্যাংকের মালিকানার ক্ষেত্রে আমার মনে হয় করণীয় আছে সরকারের। ওকে, জনাব সুমন, ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আজ থেকে অস্থায়ী পাশ নিয়ে সচিবালয়ে সাংবাদিক প্রবেশ, অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে গঠিত কমিটি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই বললেন প্রেস সচিব। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, দাবি সমন্বয়কদের। জুলাই অভ্যুত্থানে 4 মাসেও লক্ষ্য অর্জনে পিছিয়ে রাষ্ট্র, সেমিনারে বক্তারা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ 10 দফা দাবি। এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইলে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শেষ না করে লাপাত্তা ঠিকাদার, চরম দুর্ভোগে রোগীরা, ব্যাহত স্বাস্থ্যসেবা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।